এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খুব বেশি লেগেছে? কোথায় লেগেছে দেখি। এখনো ব্যথা করছে? কি যে করো না। বড্ড উদ্বিগ্ন শোনালো নীলের কণ্ঠস্বর। তার এমন কণ্ঠ আর এমন কাণ্ডে তিহু ব্যথা ভুলে তার দিকে চেয়ে রইল। আশপাশ থেকে সকলে শোধাচ্ছে তার পায়ের কথা, তবে সেদিকে একটুকু মনোযোগ নেই তিহুর। সমস্ত মনোনিবেশ যেন নীলেতেই বদ্ধ হয়েছে। অন্যদিকে তাকে এমন চুপ করে থাকতে দেখে আরও রেগে গেল নীল। উদ্বিগ্নতা প্রগাঢ় হলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? খুব বেশি ব্যথা করছে? তিহু প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই সে টের পায় সে আর নিচে বসে নেই। কারো শক্ত হাতের বাঁধনে মুক্ত বাতাসে ভাসছে সে। খেয়াল করে বসলো, বর্তমানে মাটি থেকে বেশ কিছুটা উচ্চতায় নীলের বক্ষের নিচ বরাবর অবস্থান করছে সে। খেয়াল হতেই সম্বিত ফেরার ন্যায় সে বলল, কি 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 করছেন? নীল তার হাত দুটো নিজের কাঁধে রেখে সম্মুখে এগোতে এগোতে বলল, কি করছি সেটা তোমার না ভাবলেও চলবে। আপাতত চুপচাপ এভাবেই থাকো। নীলের কথা এক ঝলক তার পানে চাইল তিহু। বড্ড অস্থির দেখাচ্ছে নীলের মুখশ্রী, চিন্তার ছাপ স্পষ্ট তাতে। তিহু কিছু বলতে গিয়েও থমকালো। মস্তিষ্ক জানান দিল এখানে শুধু তারা একা নয়, বাকিরা উপস্থিত। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ খিচে বন্ধ করলো সে। নীল তাকে নিয়ে এগিয়ে চলল উপরের দিকে। তাদের এমন অবস্থায় দেখে সকলেই ঠোঁট চেপে মুচকি হাসলেও নাকের পাটা ফুলে উঠেছে মুন্নির। আর আগে রিরি করে কাঁপছে শরীর, মাথা দপদপ করছে। ইচ্ছে করছে দেহকে ধাক্কা মেরে এই পাহাড়ের উপর থেকে ফেলে দিতে। নিজের প্রিয় মানুষটার সাথে অন্য একটা মেয়েকে এতটা অন্তরঙ্গ অবস্থায় দেখতে ইচ্ছে করছে না, সব কিছু উল্টাপাল্টা করে দিতে ইচ্ছে করছে। হঠাৎ দৌড়ে নিচে নেমে গেল সে। চোখ ফেটে করে পড়া নোনা জল কণাগুলোকে মুছে ফেলল অপর হাতের পৃষ্ঠ দ্বারা। এদিকে সকলের মনোযোগ যেন নীল আর তিহুতেই স্থির। কেউ খেয়ালই করেনি মুন্নিকে। রাফা দু চোয়ালে হাত রেখে আমোদে কণ্ঠে বলল, হাউ রোমান্টিক। অত ঢং করার কিছু নেই। তোর বর তোকে ওভাবে কখনো তুলে তুলবে না। তোর যে ওজন। তার কথায় রেগে গিয়ে রাফা তার পিছু করতে করতে বলল, আমি মোটা, বরদোয়া দিলাম তোমার বউ পুরো হাতির মতো হবে। তারা চলে যেতে কোহলিকা সৌভিকের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, দেখে কিছু শিখো। নীল ভাইয়া কেমন তেউকে যত্ন করছে দেখো। আর তুমি? তার এমন মৃদু রাগে সৌভিক তার পানি চেয়ে বলল, তুমি কি সবার সামনে এখন কোলে উঠতে চাচ্ছ মাই লাভ? গাধার মতো প্রশ্ন না করে সরো তো সামনে থেকে। কোহলিকা সত্যি সত্যি রেগে গেল সৌভিকের এমন হেয়ালিতে। আর তৎক্ষণাৎ তার রাগের আগুনে ঘি ঢালতে আপদের মতো উদয় হলো রাউফিন। কোহলিকার পক্ষ নিয়ে বলল, ঠিক বলেছ কুহু শীষ, এটা আসলেই মস্ত গাধা। এভাবে কেউ প্রশ্ন করে? আমি হলে তো ডিরেক্ট কোলে তুলে নিতাম, কিন্তু আফসোস আমার বউ নেই। কথাটা বলার সময় নিজ শুরিতে থাকা মাহার দিকে এক ঝলক তাকালো সে। এদিকে তার কথায় সৌভিককে ঝামটি মেরে উপরে চলে গেল কোহেলিকা। বেচারা সৌভিক তার পিছু নিতে নিতে এক পলক রাউফিনের দিকে ফিরে ক্রোধিত কণ্ঠে বলল, শালা আমার সংসারে আগুন লাগানো, বদদুয়া দিলাম তোর জীবনে বিয়ে হবে না। আর বিয়ে হলেও বাসর করতে পারবি না শালা। বাসরাতে তোর বউ তোকে পচা পুকুরে ডুবিয়ে মারবে। বলেই কোহেলিকার পিছু পিছু দৌড়ে যেতে যেতে সৌভিক বলল, ও মাই লাভ, একবার দাঁড়াও প্লিজ। সৌভিক যেতে পেছন থেকে রাউফিন বলল, আরে যা যা, শকুনের দোয়ায় গরু, তোকে মানুষ মরে না। অতপর সে এক ঝলক পেছনে মাহার পানে তাকালো। সকলে উঠে গেলেও এখনো দাঁড়িয়ে আছে মাহা। তুমিও কি কোলে উঠতে চাচ্ছ? লাইফ লাইন চাইলে বলতে পারো, আমি আবার এসব ব্যাপারে মাইন্ড খাই না। তোমার মতো হাদার কোলে আমি উঠতে চাই না, নিজের কোলে নিজেই উঠে বসে থাকো। বলে তাকে পাশ কাটিয়ে উঠে চলে গেল মাহা। এদিকে মাহার কথার মাথা মুন্ডু কিছু না বুঝে রাফিন মাথার পেছনে হাত রেখে চিন্তিত স্বরে বলল, নিজের কোলে নিজে কিভাবে ওঠে? এই মেয়ে, আস্তে উঠে পড়ো, যাবে তো? রুশাদের কণ্ঠে পেছন ঘুরে তাকালো নীরা। নীরাকে দেখে রুশাদ বলল, আরে তুমি, তোমাকে তো দেখাই যায় না, সাবধানে ওঠো। নীরা চেয়ে আছে রুশাদের দিকে। রিশাদ তার পাশ কাটিয়ে উঠে যেতে যেতে ফির আরেকবার পেছন ঘুরল।
বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? নীরা, ওয়ারিশা খান নীরা। ও, নাইস নেম। নীরা লাজুক হেসে বলল, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা আমি যাই, হ্যাঁ? দেখি তোমাদের বৌমনির কী অবস্থা, নইলে আমার আরেক গুন্ডি বান্ধবী আমার কর্তা নেবে। যাই হোক, সাবধানে ওঠো তুমি। বলে উঠে গেল সে। নীরা তখনও তাকিয়ে আছে তার দিকে। আর রিশাদকে বড্ড অদ্ভুত লাগছে তার। সে সম্পূর্ণ নীরার থেকে ভিন্ন ধর্মী, ভিন্ন ব্যক্তিত্বের, তবু তাকে ভালো লাগছে। কথায় আছে না, মানুষ সমধর্মীর চেয়ে বিপরীত ধর্মীতে আকর্ষণ করে বেশি। তবে কি সেও? নিজের এমন অদ্ভুত চিন্তায় জিভ কেটে মাথায় গাঁটটা মারল নীরা। মুখ কুচকে মনে মনে বলল, তোরও নিশ্চয়ই রাফার বাতাস লেগেছে নীরা, না হলে তুই আর এসব চিন্তা। সবুজে মণ্ডিত চূড়ার একটা নির্জন প্রকৃতি নিবিষ্ট স্থানে সে তিহুকে নামালো নীল। আয়াজ আগে থেকে একটা মুড়ার ব্যবস্থা করে রেখেছিল, সেটাতে অতি সন্তর্পণে তিহুকে বসালো নীল। অতঃপর নিজে হাঁটু গেড়ে বসে পড়ল সবুজ ঘাসের উপর তিহুর সম্মুখে। তিহুর ব্যথাপ্রাপ্ত পাটা অতি যত্নে তুলে নিল নিজের অপর হাঁটুর উপর। হ্যাঁ, তার এমন কাণ্ডে তিহু তুরিত ব্যাগে পা সরাতে গিয়ে বলল, কি করছেনটা কি? এভাবে পায়ে হাত দিচ্ছেন কেন? নীল একদমই সরাতে দিল না তার পাটা, বরং শক্ত বন্ধনের সুটিকে ধরে ফের যথাযথ স্থানে রেখে হাত বোলাতে বোলাতে বলল, ডোন্ট মুভ। অতঃপর সে আয়াজকে ইশারা করতে সে আয়োডেক্সের অ্যারোসল ক্যানটি নীলের হাতে দিয়ে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। নীল ক্যানটা হাতে নিয়ে তিহুর পায়ে স্প্রে করতে করতে অতি যত্নশীল কণ্ঠে বলল, খুব বেশি ব্যথা করছে তাই না? আর একটুখানি সহ্য করো, এক্ষুনি ব্যথা কমে যাবে। তিহু বলতে চাইল যে তার তো বেশি ব্যথা লাগেনি, যতটা নীল উদ্বিগ্নতা দেখাচ্ছে। তবে কে শুনে কার কথা? নীল ঠিক আগের মতো স্প্রে করে অতি যত্নে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, বিস্তৃত সবুজ মণ্ডিত প্রকৃতি, নাম না জানা মিষ্টি ফুলের সুবাস, সঙ্গে পাখ পাখালির গুঞ্জন, আর শত পর্যটকের কলরবের মাঝে শান্ত স্নিগ্ধ পর্বতচূড়াটা। দিগন্ত জুড়ে শুভ্র মেঘরা ভেলার ন্যায় অলসভাবে ভেসে চলেছে, যেন কোনো সাদা তুলোর এক বিশাল স্তূপ। তা কখনো ছুঁয়ে যাচ্ছে পর্বতচূড়া, কখনো বা দূর আকাশের সুনীল ক্যানভাসে একে চলেছে নিঃশব্দ প্রেমের নীল কাব্য। তিহুর ব্যথাটা স্প্রে করার পর থেকে বেশ কমেছে। বলা বাহুল্য সে যে খুব বেশি চোট পেয়েছিল তেমন নয়। যা সামান্য ব্যথা পেয়েছিল নীলের যত্নে তা মুহূর্তে উবে গিয়েছে। বর্তমানে নীরা, রাফা, জুনাইয়া, কোহেলিকা আর মাহার সাথে ছবি তুলতে ব্যস্ত সে। সকলে হাত সজ্জিত হরেক রকমের পাহাড়ি ফুলের হস্ত তৈরি গাছরায়। একে একে বেশ কয়েকটা ছবি তুলল তারা। হঠাৎ কোত্থেকে এসে ফারিসা বলল, বৌমনি, তোমরা জানো আজকে খাসিয়া পল্লীতে মেলা আছে? মুহূর্তে এই কথাটা ছড়িয়ে পড়লো সবার মাঝে। শুরু হলো নানা জল্পনা কল্পনা। কি বলো? মেলা তো বছরের প্রথম হয়, আর এখন তো। আমিও তো সেটাই জানতাম, কিন্তু এখানকার একটা আপু বলল সম্প্রতি কিছু সমস্যার কারণে মেলার সময়সীমা পিছিয়ে আনা হয়েছিল। শুরু হয়েছে দিন দুয়েক হলো, আজ শেষ দিন। কি বলিস? আমি যাব বৌমনি। আমি কখনো নৃগোষ্ঠীদের মেলা দেখিনি। ডোন্ট ওয়ারি, আজ যেহেতু শেষ দিন আর আমরা এখানে উপস্থিত, অবশ্যই সকলে যাব। মাথায় সমস্যা হয়েছে তোর? ঘড়ির কাঁটা দেখেছিস কয়টা বাজে? 5:30 বাজতে গিয়েছে প্রায়। সো হোয়াট, এমনিতেও মেলায় রাত্রিবেলাতেই বেশি মজা হয়। তেহুর সঙ্গে সাহেব মিলালো উপস্থিত সকলে। হঠাৎ জুনাইয়া বলল, সবই তো ঠিক আছে, কিন্তু নীলকে কে মানাবে? তোমার কি স্মৃতিবাম হয়েছে জুনুপু? একটু আগে দেখলে না আমাদের নীল ভাইয়া কি পরিমাণ বউ পাগল। বউয়ের পা সামান্য মুচকে গেছে বলে সমগ্র পথটাকে কোলে করে নিয়ে আসলো। এখনো তুমি বলতে পারছো না নীল ভাইয়াকে কে মানাতে পারবে? বলে তেহুর দিকে ইশারা করলো সে। সঙ্গে সঙ্গে তেহু ভ্রু কুচকে তাকালো আর সকলে শব্দ করে হেসে উঠল। এই যে শুনছেন, নীল ফোনে কথা বলছিল অফিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পেছন থেকে হঠাৎ তিহুর ডাকে অপর প্রান্তের মানবটাকে থামিয়ে ফোন মিউট করে সে বলল, জি। আপনি কি ব্যস্ত? না। মুখে কথাটা বলার সঙ্গে সঙ্গে আগোচরে নিঃশব্দে ফোনটা কেটে দিল নীল। নিঃসন্দেহে এমন কাণ্ডে অপর প্রান্তের মানুষটা চূড়ান্ত বিস্মিত হয়েছে।
কেননা খুব জটিল একটা অফিসিয়াল ইস্যু নিয়ে কথা বলছিল তারা। ও আমার না আপনার সাথে একটা কথা ছিল। তো বলো। মানে কি মানে? পাশেই তো খাসিয়া পল্লী, আর আজকে খাসিয়া পল্লীতে মেলা আছে, তাই আমরা চাচ্ছিলাম একটু মেলায়। তার কথা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শব্দের ঝংকার তুলে বেজে উঠল নীলের ফোনখানা। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো নীলের। ক্ষুব্ধ দৃষ্টিতে সে পানে তাকিয়ে বিরক্তিতে সেটা রিসিভ করলো সে। তবে ফোন তুলেই গর্জে উঠল সে। হোয়াটস রাবিশ! আমি যখন ফোন কেটে দিয়েছি তার মানে আমি ফোনের কনভারসেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে ছিলাম। আবার কেন ফোন করেছিস ইডিয়েট? অপর পাশ থেকে ভেসে আসলো ইফাজের ভার্ত কণ্ঠ। ভাই, আপনি ইমরান স্যারের ফোন কেটে দিয়েছেন? উনি আমার সাথে ফোন দিয়ে রাগারাগি করছিলেন। আপনারা তো একটি জরুরি ক্লায়েন্টের মিটিংয়ের কথা বলেছিলেন, তার মাঝে হঠাৎ। পাশের কথার মধ্যে গর্জে উঠল নীল, চিৎকার করে বলল, ফাক ইউর ইমরান স্যার, ফোন রাখ। প্রায় 50 কোটির প্রজেক্ট। কথাগুলো আর বলা হলো না ভার্ত ইফাজের। শব্দগুলো উচ্চারিত হওয়ার আগেই থেমে গেল গলার মাঝে। অজানা এক বাধা অতিক্রম করতে সক্ষম হলো না সেগুলো। কোনো মতে সালাম দিয়ে ফোনটা কাটতে যাবে ঠিক তখনই ফোন কেটে দিল নীল। এদিকে তিহু নীলের গর্জনে শঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে। নীল ফোন রেখে তার উদ্দেশ্যে বলল, কি বলছিল যেন তুমি? কই কিছু না তো। মিথ্যা বলার প্রয়োজন নেই। মেলায় যেতে চাও তো? আচ্ছা চলো, এক্ষুনি রওনা দিব, না হলে রিসর্টে ফিরতে অনেক রাত হয়ে যাবে। উচ্ছ্বাসে তিহু চিৎকার করে উঠল। এক প্রকার জড়িয়ে ধরতে গেল নীলকে। পরক্ষণে নিজের এমন কাণ্ডে নিজেই লজ্জা পেল সে। পরক্ষণে ছুটে পালালো জুনাইয়াদের উদ্দেশ্যে। তার এমন কাণ্ডে মুচকি হাসল নীল। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যেও খাসিয়া জাতিসত্তা অন্যতম। সিলেট বিভাগের ছোট্ট এক টুকরো জায়গা জুড়ে আবাস তাদের। অদ্ভুত সুন্দর তাদের জীবন অভ্যাস, বিচিত্র সৌন্দর্যে মোড়ানো। বিশেষত মেলার সময়টিতে খাসিয়া পল্লীর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। খাসিয়া পল্লী অর্থাৎ পুঞ্জিটি সজ্জিত হয় নতুন রঙে। চারিদিকে অসংখ্য কণ্ঠের সোপ্রাণ কলরব আর ঘন পানের বরজের সবুজ গন্ধ, সঙ্গে কমলা বাগিচার স্নিগ্ধতা। সন্ধ্যার আকাশটা রঙিন হয়ে উঠেছে। রক্তবর্ণ জমা হয়েছে নীল আকাশের পশ্চিম প্রান্তটায়। দিগন্ত জুড়ে রক্তিম মেঘের ঘন ঘটা। ধীরে ধীরে সূর্যের আলো ম্লান হতে হতে একেবারে মিলিয়ে যাচ্ছে। পাখিগুলো মৃদু গুঞ্জনে নিড়ে ফিরছে। বিচিত্র আলোক রঙে সজ্জিত খাসিয়া পল্লীর মেলার প্রান্তরটা। একে একে চারখানা জিপ এসে থামলো, নামলো সকলে। কপত কপতিরা আলাদা আলাদা ভাবে মেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। সৌভিক, কুহেলিকা আর জুনাইয়া আদিত্য প্রসাধনীর দোকানের সামনে ভিড় জমিয়েছে। জুনাইয়াদের কুলে ঘুমন্ত আয়রাত। ব্যাচেলর মামাদের এই একটাই কষ্ট, কোথাও বেরোলেই মনের ছেলে মেয়েদের বহনের দায়িত্ব তাদের উপর বর্তায়। জুনাইয়াদের ক্ষেত্রেও হয়েছে তাই। সামির অবশ্য ফাহাদ আর ফারিসাদের সাথে অন্যদিকে, নিহিত রাফা আর নীরাকে নিয়ে অন্য স্থলে। সামির, রুদ্র আর রিশাদ একে অন্যের কাঁধে হাত রেখে দাঁড়ানো। হঠাৎ রুদ্র বলল, এক জ্বালায় আসি ব্রাদার, বাড়ি থেকে বিয়ে দেয় না, এদিকে মেলায় এত কাপড়, সই না বুকটা ফাইটা যায়। তার কথায় সামির তার পশ্চাৎ দেশে আঘাত করে বলল, তোর এমনিতেই বিয়ে হবে না শালা। রুদ্র তাকে কিছু বলতে গিয়েও থামকালো। দুষ্টু হেসে বলল, শালা যে বললি তা তোর বোনকে কি আমারে দিবি? কখনো না। কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে রুদ্র সামিরের পশ্চাৎ দেশে আঘাত করে বলল, বোন দিবি না তা শালা বললি কেন? সামির ব্যথায় উষ্ণ করে বলল, তোর বিয়ে হবে না বেটা, বদদুয়া দিয়ে দিলাম। আরে যা যা, তোর বদদুয়ায় আমার কিছুই হবে না। আর এমনিতেও আমি কি তোর মতো দুর্বল নাকি? 10-10টা বউ সামলানোর ক্ষমতা রাখি আমি। পাশ থেকে রিশাদ বলল, কেন ভাই, তোমার কি কলিকাতা হারবালের প্রভাব বেশি? তার এমন কথায় শব্দ করে হেসে উঠল সামির। দেখি হাতটা দাও তো। নীলের কথায় তার দিকে ঘুরল তিহু। দেখল নীলের হাতে এক জোড়া কারুকার্য খচিত রেশমি চুড়ি, অন্যরকম সুন্দর সে জোড়া। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে হাত বাড়িয়ে দিল। নীল অতি যত্নে ধরল তার হাতখানা, পরম আবেশে পরে দিল চুড়ি জোড়া। হঠাৎ
দোকান থেকে একজন বৃদ্ধা বলল, তোর বোন নাকি রে মা? তার কথায় তিহু লাজুক দৃষ্টিতে তাকালো নীলের দিকে। সামান্য মাথা নাড়তে বৃদ্ধা হেসে বলল, চিরসুখী হ। কত ভালো তোর বোন। আর আমার পাঠাটা কত যত্নে বিয়ে করে ঘরে তুললাম। বছর খানিকের মধ্যে সব নিয়ে পালিয়ে আরেক ছেলেরে বিয়ে করলো। তিহু সামান্য হেসে উঠল বৃদ্ধার এরূপ সম্বোধনে। পরক্ষণেই মস্তিষ্কে দোলা দিল অন্য চিন্তাধারা। সত্যি তো, নীল আসলেই অন্যরকম, একটু বেশি কেয়ারিং সে, যে কোনো মেয়ে নীলের প্রেমে পড়তে বাধ্য। হঠাৎ মনে হলো হৃদয়ে মহাপ্লাবন উঠেছে তার। ঢেউয়ের তোড়ে এলোমেলো হয়ে যাচ্ছে, সব ভেসে যাচ্ছে কোনো এক অতল স্পর্শী মহাসমুদ্রে। তবে কি সেও? ভাবনা রীতি টানল তিহু। দ্রুত নীলের দিকে চেয়ে চটজলদি বলল, চলুন বাসায় যাব। তার কথার সামান্য ভ্রু জোরালো নীল। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, এক্ষুনি? ফুচকা খাবে না? না না। ওকে, অ্যাজ ইউর উইশ। তিহুর সম্মুখে অগ্রসর হতে যেতেই ওনার আঁচলে বেঁধে হুচট খেল সে। পড়ে যেতে গেলেই নীল দ্রুত গতিতে এগিয়ে সে আঁকড়ে ধরল তার ম্যাধিন মসৃণ পাটখানা। পড়তে পড়তে বেঁচে যাওয়া তিহুর খিচে রাখা চোখচূড়া শিথিল হলো। পরক্ষণেই নিজের অবস্থান টের পাবা মাত্র মৃদু ঝাঁকুনি দিল সর্বাঙ্গে। চারিধারে বয়ে গেল এক অস্থির প্রেম পবন। অজানা শিহরণ জাগলো দেহ জুড়ে। সাবধানে চলতে পারো না? তিহু নিজেকে নীলের থেকে ছাড়াতে ছাড়াতে বলল, পারি না। তিহুর সঞ্চালন টের পাবা মাত্রই নীল বন্ধন শিথিল করে ধীরে ধীরে ছেড়ে দিল তাকে। পরক্ষণেই তিহু হাঁটা লাগালো সম্মুখ পানে। নীল তিহুর মাটিতে লুটোপুটি খাওয়া ওড়নার আঁচলটা সামান্য ঝুঁকে তুলে নিল নিজ হাতে। মেলা থেকে একে একে বের হচ্ছে সবাই। সকলের হাতে পাহাড়ি প্রসাধনী সামগ্রী আর মৃৎশিল্পের ছোট ছোট প্রদর্শনী সামগ্রী। রাউফিনের দৃষ্টিতে যতগুলো প্রসাধনী ভালো লেগেছে সব কিনে নিয়েছে মাহার জন্য। তবে বিপত্তি বেঁধেছে দিতে গিয়ে। মাহা যে তার উপহার কিছুতেই গ্রহণ করবে না সেটা ভালো করে জানা। তবু শেষ প্রচেষ্টার কোনো ঘাটতি রাখেনি সে। কিন্তু মাহা প্রথম চেষ্টাতেই নাকচ করেছে। বর্তমানে মাহার ধমক খেয়ে তার পিছু পিছু চুপিসারে গাড়িতে এসে উঠেছে। একে একে ভর্তি হচ্ছে গাড়িগুলো। তিহুরা সবে বের হচ্ছে। নীল এখনও তিহুর পিছনে। হঠাৎ পদচারণা থমকালো তিহুর। বিস্মিত দৃষ্টিজোড়া সম্মুখে উঁচুতে তাকালো দারুণ মুগ্ধতায়। মুখ থেকে হঠাৎই বেরিয়ে আসলো, হাউ কিউট। তিহুর কথায় নীল একবার তার দৃষ্টি অনুসরণ করে তাকালো। সঙ্গে সঙ্গে সম্মুখে উন্মোচিত হলো কয়েক শত ঝিলমিল বেলুন। রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো ছড়াচ্ছে তারা। তিহু মুগ্ধ দৃষ্টিতে অনিমেষ চেয়ে আছে সেদিকে। নীল কিছু একটা ভেবে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অতঃপর এগিয়ে এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট দ্যাট? তিহু কিছু না ভেবে মাথা ঝাঁকালো। সে হয়তো ভাবতেও পারেনি পরক্ষণে কি ঘটতে যাচ্ছে। নীল তাকে রেখে এগিয়ে গেল ঝিলমিল বেলুনের মালিকের দিকে। দাম শুনেই মানে ব্যাগ থেকে 1000 টাকার কয়েকটা নোট বের করে ধরিয়ে দিল। তিহুর মস্তিষ্ক এতক্ষণে বিশ্লেষণ করতে পেরেছে সবটা। সে বিস্ফোরিত নয়নে চেয়ে দ্রুত এগিয়ে গেল নীলের দিকে। তবে ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। লোকটা টাকা বুঝে প্রস্থান করেছে। নীল বেলুনগুলো হাতে নিয়ে এগিয়ে সে তিহুর হাতে দিতে যেতেই তিহু বলল, আর ইউ ক্রেজি? মাথায় প্রবলেম হয়েছে আপনার? এতগুলো বেলুন দিয়ে আমি কি করব? নীল এবার হাতের দিকে তাকালো। দণ্ডে বিদ্ধ কমপক্ষে খানেক বেলুন। তবে তাতে কোনো হেলদোল দেখালো না নীল, বরং সেগুলো তিহুর হাতে দিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। তুমি যা ইচ্ছে করতে পারো, কেনার দায়িত্ব আমার ছিল। এখন এগুলো নিয়ে তুমি কি করবে সেটা তুমি জানো। দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। তিহু নিজের কপাল নিজেই চাপড়ালো যেন। এই মানুষটাকেও না ধরে আনতে বললে বেঁধে আনে। সে তো অবাক হয়েছিল এখানেও ঝিলমিল বেলুন থাকতে পারে দেখে। তার উপর কিছু না ভেবেই সে নীলকে কেনার কথা বলেছিল, কিন্তু কে জানতো নীল সবগুলো বেলুন কিনে নেবে। অপরদিকে তিহুকে এমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীল জলদি কণ্ঠে বলল, কি হলো নাও? এতগুলো বেলুন দিয়ে আমি কি করব? বললাম তো যা ইচ্ছা। তিহু বুঝল এই লোকের সাথে কথা বলে লাভ হবে না। একবার যখন বলেছে তখন কথার আর কোনো নড়চড়ও হবে না। আগতা বেলুনগুলো নিল সে। বলা বাহুল্য তার নিজেরও যে খুব বেশি খারাপ লাগছে তেমনটা নয়, বরং ইচ্ছে করছে বেলুনগুলোকে মুক্ত হাওয়ায় ছেড়ে দিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে। হাজার হলেও ঝিলমিল বেলুন অতি পছন্দের তার।
ঝিরি ঝিরি বাতাস বইছে, আবহাওয়া বেশ ঠান্ডা। মৃদুমন্দ সেই বাতাসে হিজাবের পার উড়ে চলেছে তিহুর। পাহাড় থেকে কিছুটা দূরে সামান্য উঁচু স্থানে দাঁড়িয়ে আছে তারা। হঠাৎ কোত্থেকে এক ঝাপটা বাতাস তীব্র বেগে ধেয়ে এলো। সঙ্গে সঙ্গে তিহু বেলুনগুলোকে একে একে ছেড়ে দিল মুক্ত আকাশে। বাহারি রঙা সেগুলো উড়ে চলল মুক্ত ডানায় ভর করা পাখির ন্যায় উন্মোচিত দিগন্তের দিকে। আর রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ভেসে চলল সেগুলো। পাড়ি জমালো চাঁদের দাসে। তিহু উচ্ছ্বাসিত দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে, আর নীল মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। আর রাতের আকাশে মেঘের ঘন ঘটা, কালো মেঘের দস্যিপনায় লুকায়িত অর্ধচন্দ্রখানা। খাসিয়া পল্লী থেকে বেশ অনেকটা দূরে নির্জন স্থানে দাঁড়িয়ে আছে নীল আর তিহু। বেরিয়েছিল সবার সঙ্গে, তবে সকলে এগিয়ে গেলেও কপাল খারাপ তাদের। মাঝপথে খারাপ হয়ে গিয়েছে গাড়িটা, ইঞ্জিন গরম হয়ে বিশ্রী অবস্থা। আর আজ মেলা, সেই সাথে রাত বেশ গভীর হওয়ায় কোনো মেকানিকের দোকানই খোলা পাওয়া যাবে না এখন। উপায়ন্তর না পেয়ে বাকি সকলকে অন্যান্য গাড়িতে চাপাচাপি করে তুলে দেওয়া হয়েছে। তবে জায়গার সংকট পড়েছে নীল আর তিহুর। শেষমেশ এই নির্জন মাঝ রাস্তায় অবস্থান হয়েছে তাদের। যদিও কিছুক্ষণের মধ্যেই আরেকটা গাড়ি তাদের নিতে আসবে, কিন্তু ততক্ষণে এখানে অবস্থান হবে তাদের। আকাশটা হঠাৎই কালো মেঘে ঢেকে গিয়েছে। পুঞ্জীভূত মেঘগুলো একে একে ছড়িয়ে পড়েছে সমগ্র অন্তরিক্ষে। জ্যোৎস্নাপতিটির সমস্ত আলো ম্লান হয়েছে গম্ভীর মেঘের অন্তরালে। যেন মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে নামবে ভারী বর্ষণ। তিহু চোখ বুজে বৃষ্টির এক মুহূর্তটা উপভোগ করছে। নীল তখনও ফোন কলে ব্যস্ত। স্থানটা অত্যন্ত নির্জন, আর তিহু তার সঙ্গে থাকায় চিন্তার পরিমাণ দ্বিগুণ তার। হঠাৎ তিহু বলল, নেতা সাহেব। তিহুর এমন সম্বোধনে তার দিকে ঘুরল নীল। ফোনটা অফ করে বলল, জি। বৃষ্টির আগে প্রকৃতিতে একটা ভেজা ভেজা সাদা গন্ধ থাকে, কখন অনুভব করেছেন? না তো। তাহলে আজ করুন। কিভাবে? প্রথমে চোখ দুইটা বন্ধ করুন। তার নির্দেশনা অনুসারে নীল চোখ বন্ধ করলো। তিহু সেভাবেই চোখ বন্ধ রেখে বলল, এবার অনুভব করুন আপনার চারিদিক নিস্তব্ধ। একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছেন, সঙ্গে একটা অদ্ভুত সুর। সত্যি সত্যি নীল এক অদ্ভুত ধরনের সুবাস পাচ্ছে। কর্ণগত হচ্ছে এক সুমিষ্ট সুর। সে সেভাবেই চোখ দুইটা বন্ধ রেখে বলল, পাচ্ছি। এভাবেই অনুভব করুন, দেখবেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। সত্যি? বাই দ্য ওয়ে নূর। জি চলুন। তুমি আমাকে নেতা সাহেব কেন বলো? আমি তো নেতা নই। কে বললো আপনি নেতা? কিছুক্ষণ নিশ্চুপ থেকে তিহু ফের বলল, হ্যাঁ আপনি তো নেতা সাহেবই, কিন্তু সেটা শুধুমাত্র আমার। তিহুর এমন জবাবে তড়িৎ ব্যাগের চোখ মিলল নীল। বিস্মিত কণ্ঠে বলল, মানে? তিহু চোখ বন্ধ রেখে তাকে থামিয়ে বলল, ইস আস্তে, চোখ বন্ধ করে এক্ষুনি বৃষ্টি নামবে। মানে? নীলের কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে শ্রাবণের অমুক ধারার ন্যায় ঝরে পড়ল বিন্দু বিন্দু বৃষ্টি কন্যারা। তিহু এবার চোখ মেলে তাকালো। মুচকি হেসে নীলের পানে তাকিয়ে বলল, দেখলেন তো বৃষ্টি নেমেছে। সে দু হাত দুদিকে প্রসারিত করে মুখটা আকাশের পানে দিয়ে একরাশ মুগ্ধতা নিয়ে অনুভব করতে লাগলো তীব্র বর্ষণ। উচ্ছ্বাসিত ভঙ্গিমা এগিয়ে গেল সামনের দিকে। নীল অবাক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। ঝিরে ঝিরে বৃষ্টি থেমে হুট করে শুরু হলো তীব্র বর্ষণ। হঠাৎ বর্ষণের তীব্রতায় মুখ কুঁচকে আসলো তিহুর। পরক্ষণে সেথায় ফুটে উঠল উচ্ছ্বাসের আভা। তীব্র বর্ষণ সিক্ত করছে গোটা ধরনী। গ্রীষ্মের প্রকট খরতাপ শেষে সবুজ বট বৃক্ষ আর লতা পাতাটা যেন প্রাণ খুলে স্নান করছে বাড়ি ধারায়। নীল এগিয়ে সে তিহুর সামনে দাঁড়ালো। তিহু মুচকি হেসে চোখ কুচকে তাকাতেই তাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল নীল। হঠাৎ কোনোরূপ পূর্বাভাস ছাড়াই তিহুর পাটা তুলে নিল নিজের অন্য হাঁটুতে। বিস্মিত তিহু অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করছে। বিস্ফোরিত নয়নে চেয়ে সে বলল, কি করছেন? নীল এক ঝলক বিস্মিত তিহুতে তাকালো। অতি সতর্কতার সহিত বলল, উস। তিহু বিস্ময়ের সীমা চূর্ণ করে তার চোখ বনে গেছে। স্তব্ধ স্থবির হয়ে দাঁড়িয়ে রইল সে। নীল অতি সন্তর্পণে পেছন পকেট থেকে বের করলো এক জোড়া নুপুর। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় স্বর্ণের ন্যায় চিকচিক করছে তা। কাছাকাছি আনতেই অনুভূত হলো আসল স্বর্ণ এটা।
তিহু বিস্মিত শান্ত স্থবির। আর নীল অতি যত্নে একইভাবে সেগুলো পরিয়ে দিল তার দুটি পায়ে। ফর্সা পায়ের স্বর্ণখণ্ডগুলো উজ্জ্বল রৌদ্রের ন্যায় আভা ছড়াচ্ছে। আর নীলা পলক চেয়ে রইল সেদিকে। এদিকে তিহু যেন বিশ্বাসই করতে পারছে না তার সাথে এসব হচ্ছে। সে এক পলক নিজের পায়ের দিকে তাকালো, পরপরই নীলের পানে। রাত নিস্তব্ধ। হ্যাঁ, নির্জন এক উপত্যকায় বৈশাখ মাসে শ্রাবণের আমোঘ বর্ষণ সিক্ত করছে একজোড়া কপত কপতিকে, কিন্তু তাতে কোনো হেলদোল নেই তাদের। একজনের দৃষ্টিতে অপরতে স্থির, বড্ড আকুল নিবিড় মুগ্ধ সে দৃষ্টি। হঠাৎ কি ভেবে তিহু সম্মুখ পানে দৌড়ে গেল। তার পায়ের ছোঁয়ায় রাস্তায় জমে থাকা পানি কণারা উপচে পড়ল। চারিধারে ধ্বনিত হলো নূপুরের রেনিঝিনি শব্দ। নীল মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। হঠাৎ গুনগুনিয়ে গেয়ে উঠল, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে। এলো মেঘ চেয়ে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। তপ্ত রৌদ্রকিরণে আবৃত উজ্জ্বল সকাল। বৃষ্টি পরবর্তী আবহাওয়াটা যেন চরমরে উঠেছে। জানালার ফাঁক ফুকর দিয়ে রুমে ঢুকছে সোনালি রৌদ্ররেখা। ঘুম ঘুম চোখে একবার আশেপাশে তাকালো তিহু। পাশ হাতড়ে নীলের অবস্থান বোঝার চেষ্টা করলো একবার, কিন্তু জায়গাটা শূন্য পড়ে আছে। নীলকে অনুপস্থিত অনুভূত হতে দ্রুত বিছানায় উঠে বসলো তিহু। দেওয়াল ঘড়িতে চেয়ে দেখলো সকাল 5:15। গরমের দিন হওয়ায় বেলা হয়েছে বেশ। নীলকে খুঁজতে এক ঝলক ওয়াশরুমের পানে তাকালো সে। চটজলদি হেঁটে গিয়ে ওয়াশরুমের দরজাটা আলতো ধাক্কা দিয়ে বলল, কি করছেন? আপনি কি ভেতরে? তার কথা শেষ হওয়ার আগে খুলে গেল ওয়াশরুমের দরজাটা। অর্থাৎ ভিতরে কেউ ছিল না। তিহু চিন্তিত দৃষ্টিতে আশেপাশে তাকালো। কাল রাতে তো তারা দুজনেই এই রুমেই ছিল, তাহলে হুট করে আজ সকালে হঠাৎ মনে হলো নীল বাইরে থাকতে পারে। চটজলদি ওয়াশরুমে প্রবেশ করলো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বাইরে যাবে সে। ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে চুলগুলো মুছতে মুছতে বের হলো তিহু। এখনও কোনো হদিশ নেই নীলের। ফের আরেকবার দেয়াল ঘড়িতে চাইল সে। 5:43। প্রায় অর্ধ ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও লাপাত্তা নীল। এবার চিন্তাটা বেশ জেগে বসলো তিহুকে। দ্রুত হেঁটে গিয়ে ব্যাট সাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে নীলকে ফোন দিতে গিয়ে দেখতে পেল নীলের ফোনটাও পাশে পড়ে আছে। দুশ্চিন্তারা গাঢ় থেকে প্রগাঢ় হতে শুরু করেছে। দ্রুত রুম থেকে বের হলো সে। আশেপাশের রুমগুলো বদ্ধ দরজা দেখে বুঝলো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। উঠবেই বা কী করে? কাল রাতে সকলেই দেরি করে ঘুমাতে যাওয়া আর ঠান্ডা আবহাওয়ার দরুন ঘুম দীর্ঘ হচ্ছে তাদের। কিন্তু তিহুর চিন্তা হচ্ছে ভীষণ। যে মানুষটা এতটা শৃঙ্খলিত নিয়মানুবর্তী, সে কেন নিজের ফোন রেখে কোথাও যাবে? তিহুর চিন্তিত দৃষ্টিতে আশেপাশে তাকেই মাথায় হাত চাপলো। দ্রুত ওড়নাটা ঠিকঠাক গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লো বাইরের উদ্দেশ্যে। বৃষ্টির র্যাশ কেটে গেলেও সকালের স্নিগ্ধ আবহাওয়াতে এখনও মাটির সুদা গন্ধ মিশে আছে। পূর্ব দিগন্তে তরুণী সূর্যের এক চনমনে তেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। উষ্ণ রোদটুকু ঠান্ডা প্রকৃতিকে যেন এক নিবিড় আলিঙ্গনে জড়িয়েছে। কাল রাতের ছমছমে বৃষ্টির দরুন পাহাড়ি উপত্যকা থেকে নেমে আসা সুরপট্টার চারিধারের বনফুলগুলো থেকে এখনও জলকণারা ঘুরিয়ে পড়ছে খোলা প্রান্তরের ন্যায় চারিদিক। সারি সারি চা বাগানের সবুজ পাতাগুলো দীর্ঘ নিশীথের ভারী বর্ষণের ফলে ধুয়ে মুছে যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। দুপাশে নেমে যাওয়া টিলাগুলোর খাজে খাজে ছোট ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে স্বচ্ছ বাড়িধারা। তাদের কলকল ধ্বনি চারপাশের নীরবতাকে ভেঙে দিচ্ছে উচ্ছলতায়। নূপুরের ঋণিঝিনি শব্দের ঝঙ্কার তুলে সম্মুখে এগিয়ে চলেছে তিহু। দারোয়ানের ভাষ্যমতে এদিকে এসেছে নীল। বাতাসের এক একটা চঞ্চল স্রোত ক্ষণে ক্ষণে পাগলাটে প্রেমিকের ন্যায় ছুঁয়ে যাচ্ছে তাকে। ভেজা বেবি হেয়ারগুলো কপালের উপর খেলা করছে সমগ্র চাঞ্চল্য নিয়ে। তবে সেগুলোকে পাত্তা না দিয়ে তিহু একবার চঞ্চল দৃষ্টিতে চারিদিকে তাকালো। বুকের মাঝে একটা চাপা উদ্বেগ এখন ঢেউ তুলছে। খানিক দূরে এগোতেই সম্মুখের পাহাড়ি নির্জন উপত্যকা হতে গিটারের মিষ্টি অথচ চঞ্চল সুর তরঙ্গের ন্যায় এসে কর্ণপাত হলো তার। বিস্মিত আঁখি জোড়া স্থির হলো সুর তরঙ্গের দিকে। আর কাল বিলম্ব না করে সে সর্বোচ্চ গতিতে এগিয়ে গেল সেদিকে। কিছু দূর যেতেই দৃষ্টিগত হলো এক উঁচু টিলা।
আর তার উপর গিটার হাতে অন্যদিকে ঘুরে বসমান মানবটিকে। এদিকে পেছনে কারো উপস্থিতি অনুভূত হতে নীল ঘুরে দেখল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নিবিড় সবুজের পটভূমিতে দাঁড়িয়ে থাকা হালকা আকাশ রঙের পাকিস্তানি ড্রেস পরিহিত অপরূপাটি। সকালের মিষ্টি রোদ্দুর আরো বেশি স্নিগ্ধ করে তুলেছে তাকে। অন্যদিকে নীলকে এভাবে নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকতে দেখে মুহূর্তে তার মনের সমস্ত উদ্বেগ ক্রোধে পরিণত হলো। ক্রোধিত ব্যাগে এগিয়ে গিয়ে সে বলল, আর ইউ ম্যাড? কোনো কাণ্ডজ্ঞান আছে আপনার? এখানে এসছেন, একটিবারও আমাকে বলার প্রয়োজন বোধ করেননি। ফোনটাও আনেনি আপনি। রাগে দুঃখে কষ্টে চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ল তিহুর। এদিকে নীল পেছন ঘুরে তিহুকে এমন উদ্বিগ্ন দেখে বেশ অবাক হলো। আরে এমন করছো কেন? আমি তো শুধু তোমার ওঠার আগে চলে যাব ভেবেছিলাম, কিন্তু তাকে কথা শেষ করতে দিল না তিহু। রেগে এদিক বেদিক জ্ঞান হারিয়ে নীলের কলার আঁকড়ে ধরল সে। আপনি পাগল? জানেন আমি কত চিন্তা করছিলাম, আর আপনি জানবেনই বা কি করে? আপনি তো আর আমার মতো উম্মাদের ন্যায় ভালো। কথা রীতি না টেনেই মুখে লাগাম টানল তিহু। বুঝলো কি বলতে যাচ্ছিল, ধীরে ধীরে ছেড়ে দিল নীলকে। এদিকে তার মুখের অপূর্ণ কথাটার ব্যগ্র দৃষ্টিতে তাকালো নীল। গভীর ভরাট জিজ্ঞাসু কণ্ঠে বলল, ভালো। তিহু আর দাঁড়ালো না। উল্টো দিক ঘুরে আগের রাস্তায় ফিরে যেতে পা বাড়াতে গেলে তার অপর হাতটা আঁকড়ে ধরল নীল। তাকে নিজের কাছে টেনে বক্ষদেশ বরাবর এনে বলল, এত পালাই পালাই কেন করো? পছন্দ হয় না আমার স্পর্শ, আমার কণ্ঠ, আমার উপস্থিতি? তিহু রুদ্ধকর অবস্থা নীলের এমন স্পর্শ আর মাতাল কণ্ঠে। নিজেকে বহু কষ্টে সামলে এসে শুকনো ঢুক গেল। ছাড়ুন, আমায় ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছে কথাটা কর্ণগত হওয়া মাত্র নীল ছেড়ে দিল তিহুর হাত। সঙ্গে সঙ্গে তিহু খানিক দূরত্বে গিয়ে দাঁড়ালো। নীল পাশ থেকে গিটারটা তুলতে তুলতে বলল, যে স্পর্শে আজ তোমার ব্যথা অনুভূত হচ্ছে, সেই স্পর্শ পেতেই দেখবা একদিন তুমি উন্মাদ হবে। তিহু কথা বাড়ল না, এগিয়ে চলল রিসর্টের দিকে। নীল বরাবরের ন্যায় পিছু করলো তার। কোথায় গিয়েছিলি রে তোরা? জুনাইয়ার কণ্ঠে তার দিকে ঘুরে তাকালো তিহু। নীল সবে রিসোর্টে ফিরেছে তারা। এসে দেখতে পেল সকলে গেটের কাছে অপেক্ষা করছে। নীল কোনো উত্তর না দিয়ে গিটার নিয়ে সোজা ঢুকে পড়ল ভেতরে। তিহু তার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো। সে কিছু বলার আগে জুনাইয়া ফের বলল, থাক থাক, মিথ্যা বলা লাগবে না পিউ। তুমি যে বরের খোঁজে গিয়েছিলে সেটা আমাদের সকলের জানা। শামসুর আঙ্কেলই বলেছে। জুনাইয়ার কথায় তিহু উত্তর দিতে যাবে তার আগে পাশ থেকে কুহেলিকা বলল, বাপরে বাপ, কি পিরিত! বুঝলাম বোন, তোমার স্বামীরে তুমি একটু বেশি ভালোবাসো, তাই বলে কাউকে কিছু না বলে এই অচেনা জায়গায় বেরিয়ে যাবে? মাহা তাদের কথার মাঝে ফুরন কেটে মুখ বাঁকিয়ে সামান্য হেসে বলল, হ্যাঁ হ্যাঁ আপু, বিয়ে দেখে আর বাঁচি না, মনে হয় উনি একাই বিয়ে করেছে। ক্রোধিত তিহু এক ঝলক মাহার দিকে তাকালো। এমনিতে রেগে মেগে আগুন সে, আর তার রাগে আগুনের যেন ঘি ঢালার ন্যায় কাজ করছে সকলের বলা কথাগুলো। ধূপধাপ পাইয়ে অন্দরমহলে প্রবেশ করলো সে। তাকে এমন ক্ষুব্ধ দেখে নাহা মাহার ঘাড়ে হাত রেখে বলল, ব্যাপার কি বড় বৌমণি? তোমার বান্ধবীর হঠাৎ হলো কি? ওর যে কি হয়। বাই দ্য ওয়ে, আমাকে কি বললে তুমি? নাহা পূর্বের ন্যায় তিহুর দিকে দৃষ্টি রেখে বলল, কেন বড় বৌমণি? মাহা নিজের ঘাট থেকে নাহার হাতটা ছাড়িয়ে বলল, কোন দিক থেকে তোমার বড় বৌমনি হই আমি? হ্যাঁ, নাহার ধ্যান ছুটলো যেন এবার। না মানে রাফিন ভাই শিখিয়েছে। তুমি কি বাচ্চা যে তোমার ভাইয়া শেখাবে আর তুমি বলবে? না মানে ওই আর কি, ভাবলাম তোমাদের হয়তো সামথিং সামথিং। তাকে কোথায় শেষ করতে দিল না মাহা। এই মেয়ে কি বলো সামথিং সামথিং মানে? ওই আর কি। তার জবাবে মাহা কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে ভেসে আসে কুহলিকার ডাক। হ্যাঁ চল, জনুপু আর মাহু, তোমরা ও এসো। রাভা, নীরা, ফারিসা, তোমরাও চলো। চলো। একে একে সকলে এগিয়ে চলল রিসোর্টের ভিতর। হাত ছাড়ো রাফিন, নইলে থাপ্পড় কিন্তু একদম নিচে পড়বে না। মাহা ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তাকালো রাফিনের পানে। মূলত দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছিল রুমের উদ্দেশ্যে। সন্ধ্যায় গ্রিল পার্টির আয়োজন হওয়ায় এখন একটু রেস্ট করবে সকলে। সকলে রুমে চলে গেলেও মাহার চলার পথে বাধা হয়েছে রাফিন।
হুট করে থেকে এসে পেছন থেকে প্রথমে উড়না, পরবর্তীতে হাত আঁকড়ে ধরেছে তার। রাফিনের এমন কাণ্ডে মাহার রাগ ক্রমে ক্রমে বেড়ে চলেছে। তবে রাফিনের শৈল্পিক দেহের কাছে নিতান্তই ক্ষীণ তার কায়া। রাফিনের প্রতিটি কথায় যেন আগ্নেয়গিরির উদ্গীরণ হচ্ছে মাহার মাঝে। দাঁতে দাঁত পিষে সে বলল, তুই আমার হাত ছাড়বি কি না? উফ, লাভ লাইন, রোমান্সের মাঝে এত সিরিয়াস হয়ে যাও কেন? আমি আমার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতায় ভুগছি। দেখা গেল আমাদের বাসর রাতেও তুমি তাকে কথা শেষ করতে না দিয়েই ফের আরেক ঝটকা মারল মাহা। তবে এবার প্রস্তুত না থাকার দরুন বন্ধন শিথিল হলো রাফিনের। মাহা দূরে সরে যেতে নিতেই রাফিন পেছন থেকে ফের বলে উঠল, এত লাফালাফি করে লাভ হবে না লাভ লাইন। সুদূর কানাডা থেকে আমি ফিরে এসেছি। সো হোয়াট, কেন এসেছো তুমি? রাফিন এগিয়ে এলো খানিক মাহার কাছে। সে সামান্য ঝুঁকে তার কানে ফিসফিসে গিয়ে উঠল, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনের পথে চিনে আয়না চলে। রাফিনের গভীর পৌরুষে কণ্ঠে থামকালো মাহা। স্থির হলো দৃষ্টি, ঝাপসা হলো সম্মুখে থাকা সবকিছু। সকাল থেকে তিহুর গম্ভীরতা ক্রমে ক্রমে বেড়ে চলেছে। সারাদিন রুম থেকে একটুও বের হয়নি সে। সকালের নাস্তা সহ দুপুরের খাবারটাও মেয়ের এসে দিয়ে গিয়েছে। তিহু এক প্রকার রুমের দরজা বন্ধ করে পড়ে আছে। কিছুক্ষণ হলো পূব প্রান্তের বিশাল জানালাটার ধারে এসে দাঁড়িয়েছে সে। আকাশটা আজ উজ্জ্বল, কোথাও নেই কোনো মেঘের ঘন ঘটা। নীলও অনুপস্থিত বেশ অনেকক্ষণ, তবে কোথায় গিয়েছে জানা নেই। জানার প্রয়োজন বোধ অবধি করেনি তিহু। যে লোক না জানিয়ে তাকে চিন্তায় ফেলতে পারে তার ব্যাপারে আর মাথা ঘামাতে চায় না সে। হুট করে খুলে গেল রুমের দরজাটা। ভেতরে কে এসেছে তা জানতে তাকানোর প্রয়োজন বোধ করলো না তিহু। পারফিউমের কড়া সুবাসেই উপস্থিত মানবটির পরিচয় পেয়েছে সে। মানবটি রুমে প্রবেশ করেই বদ্ধ করলো দরজাটা। কিছুক্ষণ পর এগিয়ে এলো তিহুর দিকে, কিন্তু না, তিহুর কাছে আসলো না সে। মোড় নিল অন্যদিকে। তিহু সুপ্ত দৃষ্টিতে আগোচরে মানবটির অবস্থান নির্ণয়ে তার দিকে তাকাতেই দেখল ড্রেসিং টেবিলের দীঘল চওড়া আতস্মৃতি তার অবয়বের দিকে তাকিয়ে আছে মানবটি। না চাইতে চোখাচোখি হলো দুজনের। নীল খানিক বাঁকা হেসে বলল, রাগ কমেনি ম্যাডাম? তিহু জবাব দিল না, বরং দৃষ্টি ঘুরে নিল। নীল ধীরে সুস্থির হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। অতঃপর সদ্য পাশে রাখা গাদাখানিক শপিং ব্যাগ হাতে তুলে নিল। একটা জুয়েলারির বক্স খুলে হাতে তুলল কাঙ্ক্ষিত বস্তুটি। এগিয়ে গিয়ে দাঁড়ালো তার অভিমানী ঘরনের পেছে। তিহু নীলের অবস্থান টের পাবা মাত্রই যে না সরতে গেল, অমনি নীল আঁকড়ে ধরল তার হাত। ধীরে ধীরে পিঠের উপর পড়ে থাকা দীর্ঘ ক্যাশগুচ্ছ ধীরে ধীরে সরিয়ে তিহুর সম্মুখে পার্শ্বে রাখলো। অতঃপর হাতে থাকা নেকলেসটি সন্তর্পণে অতি যত্নে ধীরে ধীরে পরে দিল তিহুর গলায়। নীলের প্রতিটি স্পর্শে জমে আসছে তিহু। শরীরে সৃষ্টি হচ্ছে অযাচিত কম্পনের। গ্রীষ্মের প্রকটতার মাঝেই অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। শিরশিরে এক অনুভূতি মৃদণ্ড পেয়ে নেমে যাচ্ছে সর্বাঙ্গে। নীলের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীর অরণ্যের গোপন স্রোতস্বিনীর মতো তার পিঠে আছড়ে পড়ছে নিঃশব্দে আগোচরে। ব্যাপরোয়াভাবে পতিত সেই নিঃশ্বাসগুলো মুহূর্তেই তিহুর স্নায়ুতন্ত্রে এক বিদ্যুৎ শিখার বার্তা বহন করল, যে বার্তা সুপ্ত আগ্নেয়গিরির মতো তার রক্তস্রোতকে অজস্র লাভার উত্তাপে পূর্ণ করতে সক্ষম। তিহুর বিস্মিত নির্বাক স্থবির হিমশীতল বরফ খণ্ডের ন্যায় জমে আছে সে। নীলখানিক মুচকে হাসল তিহুর এমন অবস্থায়। তবে হঠাৎই তার দৃষ্টি কাটল তিহুর গলার বাঁ দিকে সামান্য নিচের একখানা কালো তিল। নেকলেস পরানো শেষে এসে যেই না ঘোর লাগা দৃষ্টিতে তিলটাকে সবে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই দরজায় পড়ে আলতো আঘাত। বাইরে থেকে কেউ একজন বিনর্ম কণ্ঠে শোধালো, স্যার আপনার পার্সেলটা। বিরক্তিতে মুখ কোচকালো নীল। ড্যাম ইট। পরক্ষণেই তিহুর কাছ থেকে কিছুটা সরে দরজার কাছে এগিয়ে গিয়ে সেটি খুলে বলল, দাও। ছেলেটা পার্সেলটা দিয়ে প্রস্থান করলো সেখান থেকে। সে চলে যেতে নীল দরজা আটকে জিনিসগুলো নিয়ে এগিয়ে গেল সেন্টার টেবিলের দিকে। এদিকে নীল সরে যেতে তিহু এক ঝলক নিজের গলার দিকে চাইল। রৌদ্র রেখায় নেকলেসটির অগ্নিময় ঝলক প্রমাণ করলো হাঁটি হিরের তিহু এবার বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। সে হতবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো।
তবে এবারও তাকে অবাক করে দিয়ে নীল হাতে থাকা ফুচকাগুলো আনবক্সিং করতে করতে বলল, একটু এসো তো নূর। ডালে ভর্তি ফুচকা দেখে তিহু চোখ শুরু করে তাকাতেই নীল বলল, শুনলাম কেউ একজন নাকি আমার উপর রাগ করে কিছু খায়নি, তাই ভাবলাম। তিহু কিছু না বলে চুলগুলো পিছনে এনে হাত খোপায় বেঁধে নিল। অতঃপর রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীল বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? রাগ না হয় আমার উপর, তা ফুচকাগুলো কি দোষ করলো শুনি? তিহু এখনো নির্বাক। নীল সেখান থেকে একটা ফুচকা তুলে আলো ছোলা পুর সঙ্গে টক জল মিশিয়ে তার অভিমানী ঘরণীর সামনে এসে তার মুখের সামনের দিকে ফুচকাটা বাড়িয়ে বলল, খেয়ে নিন ম্যাডাম, আদারওয়াইজ সারাদিন আমার উপর রাগ করে থাকার এনার্জি পাবেন না। তিহু না নিতে চাইলে নীল এবার ক্লান্ত কণ্ঠে বলল, প্লিজ খেয়ে নাও নূর, আমি নিজেও বড্ড ক্লান্ত আজ। অনুনয় মিশ্রিত সেই কণ্ঠে কি যেন হলো তিহুর। ঝটপট মুখে পড়ে নিল ফুচকাটা। সেটা নিতে নীল আরও কয়েকটা ফুচকা রেডি করে তার সম্মুখে এনে বলল, খাইয়ে দিতে পারবে জাস্ট ফর ওয়ান্স? তিহুর মধ্যে অজানা এক অনুভূতি কাজ করলো। কি জানি কি ভেবে সে অতি যত্নে একটা ফুচকা তুলে নীলের মুখের সম্মুখে ধরলো। সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করলো নীল। শুধু গ্রহণই নয়, মুখে যাওয়া তিহুর দুইটা আঙ্গুলে বসালো আলতু কামড়। সামান্য কেঁপে উঠল তিহু। সন্ধ্যা নেমেছে বহুক্ষণ। টিলার গা বেয়ে শীতল বাতাস হ্রদের জলে মিশে মৃদু ঢেউ তুলছে। রিসোর্টের আলো এখানে পৌঁছাচ্ছে সামান্য। কিছুটা নির্জন সে পাহাড় আজ জনগুঞ্জনে মুখরিত। কাঠখোলার মিঠি ধোঁয়ায় গ্রিল করা মাংসের সুঘ্রাণে সমস্ত প্রান্তর মদির হয়ে উঠেছে। আকাশে তখনও এক ফালি লালাভ আভা, আর নিবিড় বনানীর প্রান্তে প্রথম তারাটি জ্বলছে। স্নিগ্ধতায় মোড়ানো সেই মিষ্টি পরিবেশে খান আর মির্জা মহলের সব নবীনগণ আনন্দে মত্ত হয়েছে। গিটারের টুংটাং শব্দের পাশাপাশি আছে হাজারো কথার ফুলঝুরি। নীল এসে বসেছে বেশ কিছুক্ষণ হলো। সকলের আবদার একটাই, তাকে আজ গান গাইতে হবে। আর নিহিত রুম থেকে তার গিটারটা এনে নীলের সামনে রেখে বলল, আর কোনো কথা হবে না ভাইয়া, আজ একটা গান গাইতে হবেই হবে। কি বলো রাউফিন ভাই? অফকোর্স, দেখ বেড়া, আজকে তোর গান গাইতেই হবে। পাশ থেকে সৌভিক বলল, প্রীত তো বইয়ের সাথে কম করিস না, দুটিতে মিলে ভোরবেলায় ঘুরতে গিয়েছিলিস শুনলাম। পাশ থেকে রাউফিন ফুরন কেটে বলল, সে আর বলতে, তুই কি জানিস আমাদের গুরু গম্ভীর নেতা সাহেব তার বউকে ফোর্স ম্যারেজ করেছে। একটা কথা মুহূর্তেই সকলে তাজ্জব বনে গেল। নিহিত বলল, কি বলো, ভাইয়ের না লাভ ম্যারেজ? রাউফিনকে আর কথা বাড়াতে না দিয়ে নীল কিছুটা চড়া গলায় বলল, চুপ করবি রাউফিন? রাউফিন নীলের এমন ধমকে বাচ্চাদের মতো মুখ করে বলল, বক বক, কত বকবি বকেরে, কিছুদিন পর আমিও দেখাবো নিজের কালমা, তখন বুঝিস। তার কথায় হাসির রোল পড়ল সেখানে। নীল এক ঝলক সদর দরজার দিকে তাকালো। গোধূলি মায়াবী আলোয় খুঁজে চলল কোনো এক ফেরিকে, যে এখনো এখানে অনুপস্থিত। তবে তার চঞ্চল দৃষ্টি স্থবির হলো মুহূর্তেই, যখন দেখলো কুহেলিকা আর মাহার সঙ্গে এদিকে আসছে তার ব্লু ফেরি। পরনে ডার্ক ব্লু কালার শাটিন শাড়ি, যেটা দুপুরে কিনে এনেছিল নীল। তবে শাড়িটাতে তার ঘরণীকে তার কল্পনার থেকেও বেশি সুন্দরী লাগছে। কোনো স্বর্গীয় অপ্সরাও হার মানবে তার ঘরণীর বর্তমান সৌন্দর্যে। মুগ্ধ মোহিত দৃষ্টিতে নেশাগ্রস্তের ন্যায় নীল অনিমেষ চেয়ে রইল তিহুর দিকে। তিহুর এমন ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকা নীলের দিকে এক ঝলক চোখ কুচকে তাকালো। পরক্ষণেই তার পাশ কেটে চলে গেল রাফাতের দিকে। চিকেন গ্রিল করার দায়িত্ব জুনাইয়ার উপর বর্তেছে। সবকিছু প্রায় সম্পূর্ণ। সন্ধ্যাটাও গাঢ় হতে শুরু করেছে। নানা রঙের ফেস্টুন আলোর উষ্ণ রোশনি আর কয়েকটি পেট্রোল ম্যাক্স লণ্ঠনের কোমল আলোকছটার মাঝে মাবের সন্ধ্যায় নবীনগুলো সব গোল হয়ে বসে আছে। আর হ্রদের তীরে নীলের দৃষ্টি এখনও তিহুতে স্থির। পাশ থেকে রাফিন তাকে আলতো আঘাত করে বলল, চোখখান একটু সোরা খুলে পড়বে তো? নীল বিরক্ত দৃষ্টিতে রাফিনের দিকে তাকাতেই বোকা হাসল সে। হঠাৎ সকলের দিকে ফিরে জোরে বলল, অ্যাটেনশন প্লিজ। তোমরা কি জানো আমাদের গুরু গম্ভীর সাহেব ছাত্রনেতা এখন গান গাইবে? নীল বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। সে কিছু বলার আগেই পাশ থেকে কুহেলিকা বলল, কি ভাইয়া গান গাইবে? আচ্ছা ভাইয়া প্লিজ একটা গান করুন। সৌভিকের কাছে অনেক শুনেছি আপনার গানের গলা নাকি
খুব সুন্দর। কুহেলিকার কথায় তিহু একবার নীলের পানে চাইলো। নীল এবার পড়লো মহা ঝঞ্ঝাটে। শেষমেশ বাধ্য হয়ে পাশ থেকে গিটার খানা তুলে নিল সে। কিছু একটা ভেবে টুং টাং সুর তুলে তিহুর পানে চেয়ে হঠাৎ গেয়ে উঠল জাফলং ভ্রমণের ৪র্থ দিন আজ। দিনগুলো যেন মুক্ত ডানার ভর করা পাখির ন্যায় উড়ে চলেছে। দেখতে দেখতে ৩টি দিন পার। সকলে ঠিক করেছে আজ আরেকটা পাহাড়ি উপত্যকা আর হ্রদের সৌন্দর্য উপভোগে ভ্রমণ করবে তারা। সকাল থেকে চলছে সেই তোড়জোড়। সকলের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। তিহু তৈরি হচ্ছে। মোটামুটি সকল সাজসজ্জা সম্পূর্ণ তার। পরনে কাল নীলের আনা হালকা আকাশে নীল রঙা পাকিস্তানি ড্রেস, সঙ্গে ম্যাচিং হিজাব আর 2 হাতে গুনে গুনে 10টা একরঙা কাচের চুড়ি। এইগুলো নীল কাল এনেছে, তবে পরিমাণে অনেক বেশি, প্রায় 10 ডজন। তিহু এক ঝলক ড্রেসিং টেবিলের উপরে থাকা সেগুলোর পানে চাইল। অতঃপর দীঘল আয়নায় এক ঝলক নিচের দিকে। হরিণ টানা আঁখিজোড়া আজ কাজল কালো, ঠোঁট আবৃত হালকা গোলাপি রঞ্জকে। আয়নায় প্রতিফলিত নিজের অবয়বের পানে চেয়ে হঠাৎ তার মনে পড়ল কালকের অভিমানগুলোর কথা। আর নীলের কাণ্ডগুলো মস্তিষ্কে দুলা দিতেই আকস্মাৎ মুচকি হাসল তিহু। কি জানি ভেবে হঠাৎ গেয়ে উঠল, ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেঁচে ওঠে মন পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। শীত জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতের আশকা রাতেও থাকছে জড়িয়ে। গান গাওয়ার এক পর্যায়ে পাশ থেকে নীলের একটা ছবি হাতে তুলল তিহু। তাতে আদুরে হাত বুলিয়ে ফের গেয়ে উঠল, সাজনা কাটে না अब रखिया तेरे बिन, सजना काटे ना अब रखिया तेरे बिन। গানের কলিগুলো শেষ হতেই নীলের ছবিখানা বুকে জড়িয়ে ধরে আনমনে মুচকি হাসতে হাসতে দরজার দিকে তাকাতেই ভূত দেখার মতো ন্যায় চমকে উঠল সে। নীল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার এমন কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। বিস্ময়ে চোখগুলো বড় বড় হয়ে গেল তিহুর। বিস্মিত আঁখি জোড়ায় নীলের দিকে তাকিয়ে এক ঝলক নিজের দিকে তাকালো সে। শুকনো ঢোক গেলেই কিছু বলতে যাওয়ার আগেই নীল রুমে ঢুকে তার পাশ থেকে ফোনটা তুলে ফের বেরিয়ে যেতে যেতে ফের থামলো। লাজুক তিহুর দিকে চেয়ে বলল, বাই দ্য ওয়ে, সো সুইট ভয়েস। বলেই বেরিয়ে গেল নীল। সে বেরোতেই তিহু দ্রুত বুকে থাকা নীলের ছবিখানা নামিয়ে রাখতে রাখতে নিজের মাথায় নিজে গাঁটটা মারল। নিজের বোকামিতে নিজে বলল, নেতা সাহেব ঠিকই বলে, তুই আসলে ইডিয়েট তিহু। নইলে দরজা খোলা রেখে কেউ এমন পাগলামি করে, গাধা কোথাকার। সে যখন নিজেকে নিজে ভৎসনা দিতে ব্যস্ত, তখনই হঠাৎ ভেসে এলো চিরপরিচিত গভীর পৌরুষ সে কণ্ঠ। জলদি আসুন ম্যাডাম। তিহু থতমত খাওয়া কণ্ঠে দ্রুত বলল, আসছি। আর বিলম্ব করল না সে। চটজলদি ছবিটা যথাস্থানে রেখে দ্রুত এগিয়ে গেল বাইরের উদ্দেশ্যে। জীবনটা বড্ড অদ্ভুত। কখনো তাতে বয় আনন্দের বন্যা, কখনো বা তার উজ্জ্বল আকাশে জমে কালো মেঘের ঘন ঘটা। কখনো কিছু জিনিস মানুষ অপ্রত্যাশিতভাবে পায়, কখনো বা শত সহস্র সাধনার সত্ত্বেও অতি প্রিয় জিনিস হারায়। প্রাপ্তির আনন্দ সকলের সঙ্গে উপভোগ্য হলেও হারানোর বেদনা একান্ত ব্যক্তিগত। আর এই কথাগুলো যেন চরম বাস্তব মুন্নির জন্য। জাফলংয়ের প্রতিটা মুহূর্ত সকলের কাছে আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হলেও বিষাক্ত কাটার ন্যায় তার কাছে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো পার করছে সে। নিজের প্রিয় মানুষটির সঙ্গে অন্য কাউকে দেখার মতো মৃত্যুর ন্যায় যন্ত্রণা বারংবার করে করে খাচ্ছে তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও একমাত্র মায়ের কারণেই এই ভ্রমণে আসা। নতুবা ইচ্ছাকৃত মৃত্যু যন্ত্রণা কে বা সহ্য করতে চায়। আজও আরেক নববিষ পান করতে হবে তাকে। আজকেও একত্রে ঘুরতে যাবে সকলে। আর ঘুরতে যাওয়া মানে তো কপট কপতিদের খুনসুটি। মুন্নি ড্রেসিং টেবিলের সুবিশাল আয়নায় এক ঝলক নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সদা হাস্যোজ্জ্বল চক্ষু আজ রক্তলাল। দীর্ঘ রজনীর ক্রন্ধনরত অবস্থার প্রভাবে সেটা। নিজের শুষ্ক মুখাবয়বের পানি চেয়ে হঠাৎ মুন্নি বলে উঠল, আমি কি এতটাই খারাপ, এতটাই কুৎসিত নীল ভাই? আমাকে কি একটু আপন করা যেত না?
তোমার নামে কবুল পড়ার অধিকার কি আমার ছিল না? তোমার পাশে আজীবন চিরসঙ্গিনী হিসেবে থাকার যোগ্যতা কি আমার নেই? ওটা কি আমার একান্ত ব্যক্তিগত অধিকার ছিল না নীল ভাই? তবুও কেন এমন হলো? কেন কেন কেন? শেষ কথাগুলোতে চিৎকার করে উঠল মুন্নি। নিজের সমস্ত বেদনারা অশ্রু হয়ে ঝরে পড়ল চোখের কার্নিশ পেয়ে। অপর হাতের পৃষ্ঠ দ্বারা অশ্রু কণাগুলোকে মুছে নিল এক লহমায়। ফের আয়নার পানি চেয়ে অভিযোগের সুরে বলল, কি হতো আমাকে আপন করলে, একটুখানি ভালোবাসলে? সত্যি কি এই ভালোবাসার অযোগ্য ছিলাম আমি? তার হৃদয়ের আকাশে কালো মেঘের ঘন ঘটা, নিকশ কালো মেঘে ঢেকে গিয়েছে হৃদগহ্বর। চারিদিকে শুধু বিষাদের সুরের আনাগোনা। সবে রুম থেকে রেডি হয়ে বেরিয়েছে মাহা। পরনে গাঢ় সবুজ রঙা তসর সিল্কের থ্রিপিস। শ্যামাঙ্গিনী দেহে সবুজ রং যেন আলোক দুটি ছড়াচ্ছে। কোমর ছড়ানো চুলগুলো খেজুর বেনুনির দৃঢ় বন্ধনে আবদ্ধ, ঠোঁটে হালকা রঞ্জকে আবদ্ধ। স্থির পায়ে শুয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। শীতল করিডরে তার পদক্ষেপগুলো শব্দের ঝংকার তুলছে। হুট করেই পদচারণা থামল তার। সম্মুখে উপস্থিত মানবটিকে দেখে চোখ দুটো কুঞ্চিত হলো খানিক। তাকে পাশ কাটিয়ে যেতে নিতেই মানবটি তার পানে চেয়ে বলল, লুকিং অ্যাবসোলুটলি গার্জিয়ানস অ্যাজ অলওয়েজ, লাভলাইন। মাহা প্রত্যুত্তরে কিছু না বলে এগিয়ে যেতে চায় সম্মুখ পানে। তবে পেছন থেকে আফিন ফের বলে ওঠে, সব ভুল ফিরে আরেকবার কি ফিরে আসা যায় না, লাভলাইন? বড্ড আকুল শোনায় তার কণ্ঠস্বর। না চাইতেও থামে মাহা। এক ঝলক তাকায় রাফিনের বিষণ্ণ মুখশ্রীর পানে। আরেকটিবার কি সুযোগ দেওয়া যায় না এই অধমকে? আর একটিবার কি ঘৃণার পরিবর্তে ভালোবাসা যায় না তাকে? মাহা চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হয় আজ। এতদিন রাফিনের বহু পাগলামি দেখেছে সে, তবে আজকেরটা সম্পূর্ণ ভিন্ন। বড্ড অদ্ভুত লাগছে তার কণ্ঠস্বর আজ। হৃদয় ভেঙে খান খান হচ্ছে মাহার। তবু নিজেকে দৃঢ় রেখে সে বলল, আজ হঠাৎ রূপ পরিবর্তন? তা আবার কোন খেলা খেলতে চাচ্ছ আমার জীবন নিয়ে? মলিন হাসলো রাফিন। আমার উদ্বোধনা তোমার নাটক মনে হয়? হতো না হয়, হয়তো কখনো তোমার এই উন্মাদনা আমার কিশোরী মনে সর্বোচ্চ প্রভাব ফেলেছিল। তবে আজ তা শুধুই গতানুগতিক বাংলা সিরিয়াল থেকে কোনো অংশে কম নয়। পুরুষের ভালোবাসার গভীরতা তুমি কি বুঝবে? তাই নাকি? তা শুনি তোমার ভালোবাসার গভীরতা। অস্তপর্শী সমুদ্রের গভীরতা কখনো মেপে দেখেছ? ও শাট আপ রাফিন, ড্রামার বলদ নায়কের মতো অভিনয় কম করো। এটা চূড়ান্ত বাস্তবতা, লাভলাইন। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার গভীরত্ব হয়তো তুমি কখনোই বুঝতে পারবে না। তোমাকে ভালোবেসে যে পাপ আমি করেছিলাম তার সাজা এখনো ভোগ করে চলেছি, তারপরও বলছো আরেকবার তোমাকে সুযোগ দিতে? আরেকটাবার সুযোগ দাও না, কথা দিচ্ছি। এবার নিজের সর্বোচ্চ ভালোবাসায় তোমাকে মুড়িয়ে রাখবো। আই ডোন্ট ওয়ান্ট টু টক এনিমোর। মাহা এগিয়ে চলল সামনের দিকে। আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না তার পক্ষে। আর কিছুক্ষণ দাঁড়ালেই হয়তো হৃদয়ের সমস্ত কথাগুলো, কান্নাগুলো বাদ ভাঙবে। পালিয়ে যাচ্ছ? তা শুনবে না পুরুষের ভালোবাসার গভীরত্বের গল্প? মাহা থামলো, পেছন ঘুরে বলল, এই তাসফিয়া মাহা কখনো পালিয়ে যায় না। বলো শুনি তোমাদের ভালোবাসার গভীরতা। রাফিন মলিন হাসলো। তাজমহল কিন্তু শাহজাহান বানিয়েছে, মমতাজ নয়। যুগে যুগে ভালোবাসার প্রমাণ পুরুষই দিয়েছে। তবুও তুমি বলো পুরুষের ভালোবাসতে জানে না? তার কথায় তাচ্ছিল্যে হাসলো মাহা। শব্দ করে হেসে উঠল খানিক। পরক্ষণে নিজেকে সামলিয়ে বলল, ওয়েট, এত সুন্দর একটা কথায় আমার ইমোশনাল হওয়া উচিত ছিল, তাই না? সরি, বাট আমি একদমই ইমোশনাল হতে পারছি না। পরক্ষণে ফের হেসে সে বলল, তুমি কি বললে? তাজমহল, রাইট? তুমি কি জানো তাজমহল সবাই দেখলেও মমতাজ কিন্তু দেখতে পারেনি। কারণটা জানো? পুরুষেরা থাকতে কদর দিতে পারে না, তবে হারিয়ে গেলে বারংবার ফিরে চায়, ওই দীপান্বিতা গানের কলিটার মতো। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতায়।
বলেই প্রস্থান করলো মাহা। রাফিন তখনও স্তব্ধ স্থবির হয়ে চেয়ে আছে তার প্রস্থান পথের দিকে। মাহা তো ভুল কিছু বলেনি, আসলেও সে থাকতে কদর করতে পারেনি। এখন একটু তো কষ্ট সহ্য করতেই হবে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত ধরণী, আকাশটা উজ্জ্বল সোনালি রৌদ্র রেখায়, উজ্জ্বল সে আকাশে ভেজা তুলোর ন্যায় ভেসে চলেছে শুভ্র মেঘের দলবল। চারিদিকে নির্জন প্রকৃতি নিবিষ্ট স্থান, আর মাঝে থাকা সংকীর্ণ রাস্তাটা পেরিয়ে এগিয়ে চলেছে নীলের ছাদ খোলা জিপ গাড়িটা। বরাবরের ন্যায় আজও তারা ছাদ খোলা জিপ গাড়িতে ভ্রমণে বেরিয়েছে, তবে আজ অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন এই যাত্রা। জিপটা সম্পূর্ণ ফাঁকা আজ, শুধু ড্রাইভিং সিটে নীল আর তার পাশে তার সহধর্মিণী, তার স্টুপিড গার্ল। বাকিরা আজ অন্য গাড়িতে গিয়েছে। গাড়ি চলছে গন্তব্যের দিকে। দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত নীল, দৃষ্টি স্থির সম্মুখ পানে। আর রাস্তাটা সংকীর্ণ হওয়ায় যতটা সম্ভব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছে সে। নীল এক মনে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলেও তিহুর দৃষ্টি নীলেতে স্থির। নীল সানগ্লাসের অন্তরালে থাকা চোখ দুটি দ্বারা মিররে তিহুর অবয়বের পানে তাকাচ্ছে, আর তার চাতক পাখির ন্যায় দৃষ্টিতে ঠোঁট চেপে মিটিমিটি হাসছে, তবে বলছে না কিছু। হঠাৎ কি একটা ভেবে তিহু বলল, এই যে শুনছেন? কথাগুলো নীলের কর্ণগত হলেও তৎক্ষণাৎ কিছু না বলে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো সে। তিহু ফের ডাকলো, এই যে মিস্টার, শুনছেন? নীল তখনও নির্বিকার। তিহু এবার বেশ জোরে ডাকলো, এই যে মিস্টার গিটারিস্ট, ক্যান ইউ হিয়ার মি? তিহুর এমন ডাকে তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। তিহু কিছুটা ভেবাচাকা খেয়ে বলল, কি হলো? এভাবে ডাকলে কেন? আপনি উত্তর দিচ্ছিলেন না কেন? তাই বলে এভাবে ডাকবে? তো কিভাবে ডাকবো? যেভাবে ডাকো এভাবে আর কখনো নয়, আর গাড়ি চালানোর সময় তো নয়ই। কেন? নীল ফের জিপ স্টার্ট দিতে দিতে বলল, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তার ড্রাইভার কে নেবে ম্যাডাম? তিহু প্রথমে না বুঝলেও পরক্ষণেই তার কথার মর্মার্থ বুঝে আনমনেই মুচকি হাসলো। গাড়ি চলছে সবুজে মণ্ডিত পথটার উপর। চারিদিকে নানা নাম না জানা ফুল আর অপূর্ব প্রকৃতি নিবিষ্ট স্থান। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে তারা। এতক্ষণে হয়তো বাকিরা পৌঁছেও গিয়েছে, শুধু বাকি আছে তারা। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে স্থির চোখে যে হঠাৎ কি ভেবে তিহু নীলের উদ্দেশ্যে বলল, একটা গান করুন তো নেতা সাহেব, বোর হচ্ছি খুব। নীল এক ঝলক তিহুর পানে চাইল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে তিহু চোখের পালক ঝাপটে বোঝালো গান গাইতে। নীলের তীক্ষ্ণ দৃষ্টি তখনও সম্মুখে স্থির। তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার পানে। অতিবাহিত হলো মুহূর্ত কয়েক। হঠাৎ নীল গেয়ে উঠল, এই মন পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হওয়ায়, এ আশিকি আশিকি করলো কি জাদু হয়। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো নীলের পানে। একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? সে তো জানতো রাজনীতি করলে মানুষ কাঠখুট্টা হয়। অবশ্য নীল যে খুব বেশি রসিক তেমনও নয়, কিন্তু একটা লোক রাজনীতির পাশাপাশি ব্যবসা সামলাচ্ছে, তবু এত সুন্দর কণ্ঠস্বর তার। যতটা দক্ষ সে বাইক রাইডিংয়ে, ততটাই দক্ষ গিটার বাজাতে। আবার খুব ভালো ফটোশুটও করতে পারে সে। না জানি আরও কি কি গুণ আছে তার। জাফলং বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, আর তার সৌন্দর্য দ্বিগুণ করে এক একটা পাহাড় আর হ্রদের মনোহরিতা। প্রতি জোড়া কপত কপতের অবস্থান স্বচ্ছ লেকের উপর স্থপিত পাহাড়ের ডালটির উপর। অদ্ভুত মনোহরতা বিরাজমান চারিদিকে। কাল রাতের সামান্য বৃষ্টির দরুন মাটিতে বিদ্যমান ভেজা সুতা গন্ধ। সকলে পৌঁছেছে প্রায় ঘন্টা খানিক। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছবি তুলতে ব্যস্ত সবাই। তিহু মাহা জোড়ায় বেশ কিছু ছবি তুলেছে। এছাড়াও সকলে মিলিয়ে গাদাখানিক গ্রুপ ফটো তুলেছে। বর্তমানে সবাই যে যার জীবন সঙ্গিনীর সাথে গল্পে মত্ত। শফিক কুহেলিকা কিছুটা দূরত্বে দাঁড়ানো। কুহেলিকার ছবি নিজেকে ক্যামেরায় বদ্ধ করছে শফিক। তিহু, রাফা, নীরা আর ফারিসা পাহাড়ে ফুল সংগ্রহে ব্যস্ত। সকালে রাফিনের বলা কথাগুলো শোনার পর থেকে কিছুটা বিষণ্ণ মাহা। তবে বাহিরে তার লেশমাত্র প্রকাশ না করে দিব্যের ইশাদের সাথে মারামারিতে ব্যস্ত সে। নীল লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করছে তার প্রিয়তমার শত সহস্র ছবি। হঠাৎ কি একটা ভেবে নীল পাশে তাকাতেই তার দৃষ্টি নিবদ্ধ হলো হাজার রঙা পাহাড়ি ফুলে। ফুলগুলোর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে পর মুহূর্তে তিহুর দিকে চেয়ে কিছু একটা ভেবে মুচকি হাসল নীল।
অতঃপর ক্যামেরাটা আয়াজের কাছে দিয়ে এগিয়ে গেল ফুলগুলোর দিকে। আরে আপনার হাতে ক্যামেরা, একটা ছবি তুলে দিতে পারবেন প্লিজ? নাহার কণ্ঠে পেছন ফিরে চাইল আয়াজ। আর নাহার হাস্যজ্জ্বল মুখ দেখে সে বলল, স্যার কিন্তু এটা নীল স্যারের, উনি ম্যাডামের ছবি তুলছিলেন। নাহা চোখ শুরু করে বলল, ম্যাডাম মানে তিহু বৌমনি? জি। ওহ। সামান্য বিষণ্ণ মুখশ্রীতে সেখান থেকে প্রস্থান করেছিল নাহা। হঠাৎ পেছন থেকে আয়াজ ডেকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ফোনটা আমায় দিতে পারো? আমি ছবি তুলে দিব। সত্যি? পুলকিত হয়ে পেছনে ঘুরল নাহা। আয়াজ মাথা নাড়িয়ে সম্মতির স্বরে বলল, ও। নাহার খুশি আর কে আটকায়। জাফলংয়ে আসার পর থেকেই সে হাজারটা অজুহাত খুঁজেছে আয়াজের কাছাকাছি আসার সাথে গল্প করার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।